আমাদের আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন চলে যাই আজকের তাজা খবরে। পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের নতুন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত। খবরের বিস্তারিত অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। 2025 সালের যুদ্ধের পর প্রথমবারের মতো পারমাণবিক ইস্যুতে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। যদিও বৈঠকটি এখনও চূড়ান্ত হয়নি, তবে দুই পক্ষই এটিকে সবচেয়ে সম্ভাব্য পরিকল্পনা হিসেবে বিবেচনা করছে। অ্যাক্সিওস জানায়, আলোচনার আগে স্টিভ উইটকফ ইসরায়েল সফর করতে পারেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি তুরস্কে যাবেন। এই আলোচনা অনুষ্ঠিত হলে এটি হবে জুন 2025-এ 12 দিনের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ। ওই সময় পারমাণবিক আলোচনা ভেঙে পড়ার পর দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বর্তমানে ওয়াশিংটন তেহরানের উপর সামরিক চাপ বাড়াচ্ছে এবং একটি সমঝোতা প্রয়োজন বলে সতর্ক করছে, যাতে বড় ধরনের সংঘাত এড়ানো যায়। এর আগে সোমবার ইরানের গণমাধ্যম জানিয়েছিল, খুব শিগগিরই উচ্চ পর্যায়ের ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হতে পারে, যদিও সময় ও স্থান নিশ্চিত করা হয়নি। আন্তর্জাতিক কয়েকটি প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক সমাধানের অংশ হিসেবে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ বিদেশে পাঠাতে পারে। তবে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে আলোচনাগুলো শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি নিয়েই সীমাবদ্ধ থাকবে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এতে অন্তর্ভুক্ত থাকবে না। একই সঙ্গে ইসরায়েলি দৈনিক মারিফ দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের কাছে আরও কঠোর শর্ত দিয়েছেন। এর মধ্যে রয়েছে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাতিল এবং হিজবুল্লাহ, হুথি ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা। এসব শর্ত ইরান আগেই প্রত্যাখ্যান করেছে। সোমবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান আলী বাগরি জানান, সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনায় বিষয়টি আলোচ্য সূচিতে থাকবে না। সম্প্রতি ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন বা EU। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় বাহিনীগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পর এবার তেহরানে থাকা সব ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান। সোমবার 2 ফেব্রুয়ারি ABC নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তি EU-এর একটি ভুল সিদ্ধান্ত এবং ইরানের প্রতি অপমান বলে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি এবং তেহরান আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিবেচনা করছে বলে সতর্ক করা হয়েছে। এদিকে চলমান উত্তেজনার মধ্যে পরমাণু চুক্তি ইস্যুতে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তুরস্কের আঙ্কারায় বৈঠক আয়োজনের চেষ্টা করছে কয়েকটি দেশ। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তারা চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে এই ধরনের আলোচনা শুরু করতে চায়। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক, মিশর ও কাতার যৌথভাবে চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠকটি আয়োজনের উদ্যোগ নিচ্ছে। প্রস্তাবিত এই বৈঠকে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিতে পারেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও জানিয়েছেন,
পরমাণু চুক্তি আহ্বান জানিয়ে ট্রাম্পের মন্তব্য এবং বিপরীতে সামরিক অভিযানের হুমকি কোনো প্রতারণামূলক কৌশল নয়। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। ট্রাম্প নিজেই একে বিশাল নৌবহর হিসেবে উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষে পরিণত হবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। সামরিক পদক্ষেপ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পরই তেহরান এই সিদ্ধান্তের পথে এগিয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি ইরানি গণমাধ্যমের বরাতে টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয় প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে, তবে আলোচনার নির্দিষ্ট তারিখ স্পষ্ট করা হয়নি। এর আগে সোমবার ইরান জানায় আলোচনার একটি পদ্ধতি ও কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই প্রস্তুত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপের বিস্তারিত বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই এটি শেষ করা যাবে। আঞ্চলিক কয়েকটি দেশ দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানে ভূমিকা রাখছে। উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। ট্রাম্প নিজেই এটে বিশাল নৌবহর হিসেবে উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম। সম্প্রতি ফাঁস হওয়া হ্যানয়ের এক গোপন সামরিক নথিতে উঠে এসেছে এমন তথ্য। নথিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসী যুদ্ধের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। খবর এবিসি নিউজের। ২০২৪ সালের অগস্টে ভিয়েতনাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুত করা ওই নথির শিরোনাম দেওয়া হয়েছে দ্বিতীয় মার্কিন আগ্রাসন পরিকল্পনা। এতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবাজ শক্তি হিসেবে আখ্যা দিয়ে ভিয়েতনামের সমাজতান্ত্রিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার সম্ভাব্য মার্কিন উদ্যোগের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মানবাধিকার সংগঠন দ্য 88 প্রজেক্ট মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে নথিটির বিষয়বস্তু তুলে ধরেছে। এই নথি ফাঁসের সময়টি তাৎপর্যপূর্ণ, কারণ এর প্রায় ১ বছর আগেই ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করে, যেখানে ওয়াশিংটনকে চীন ও রাশিয়ার সমমর্যাদায় স্থান দেওয়া হয়। তবে অভ্যন্তরীণ মূল্যায়ন ভিয়েতনামের দ্বিমুখী পররাষ্ট্র নীতির ইঙ্গিত দিচ্ছে, যেখানে বাহ্যিক কূটনৈতিক সৌহার্দ্য বজায় রাখা হলেও ভেতরে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর সন্দেহ রয়ে গেছে। নথিতে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কার পাশাপাশি তথাকথিত কালার রেভলিউশন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভিয়েতনামের কমিউনিস্ট নেতৃত্বের আশঙ্কা, গণতন্ত্র, মানবাধিকার, জাতিগত ও ধর্মীয় ইস্যুকে কাজে লাগিয়ে বিদেশি শক্তি সরকারবিরোধী গণ অভ্যুত্থান ফুসকে দিতে পারে। উদাহরণ হিসেবে ইউক্রেনের ২০০৪ সালের অরেঞ্জ বিপ্লব ও ফিলিপিনের ১৯৮৬ সালের পিপল পাওয়ার আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে ভিয়েতনামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের আশঙ্কা কম, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চীনের প্রভাব মোকাবিলার অংশ হিসেবে প্রচলিত যুদ্ধের বাইরে গিয়ে অপ্রচলিত কৌশল ব্যবহার করতে বা হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে পারে, এমন আশঙ্কা রয়েছে। দ্য 88 প্রজেক্টের সহপরিচালক ও বিশ্লেষণের লেখক বেন সোয়ান্টন বলেন, নথিতে উঠে আসা উদ্বেগ ভিয়েতনাম সরকারের ভেতরের একটি বিস্তৃত ঐক্যমত্যের প্রতিফলন। তার মতে, হ্যানয় যুক্তরাষ্ট্রকে প্রকৃত কৌশলগত মিত্র হিসেবে দেখে না এবং কোনোভাবেই চীন বিরোধী জোটে যোগ দেওয়ার পরিকল্পনাও নেই। যদিও এই বিষয়ে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও নথির বিষয়বস্তু নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে শুধু বলেছে, দুই দেশের অংশীদারত্বের লক্ষ্য হল যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা। লিবিয়ার সাবেক শাসক মোয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লিবিয়ায় অবস্থানরত আল জাজিরার সংবাদদাতা আহমেদ খলিফা জানান, গত 1 দশক ধরে জিনতানেই অবস্থান করছিলেন সাইফ আল ইসলাম। তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কিভাবে তিনি নিহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। আল জাজিরা জানিয়েছেন, এই ঘটনায় লিবিয়ার সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। 53 বছর বয়সী সাইফ আল ইসলাম গাদ্দাফির লিবিয়ার রাজনীতিতে কখনও কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন না। তবে 2000 থেকে 2011 সাল পর্যন্ত তিনি কার্যত তার বাবার নম্বর 2 হিসেবে পরিচিত ছিলেন। 2011 সালে রাজধানী ত্রিপোলি পতনের পর দেশ ছাড়ার চেষ্টাকালে সাইফ আল ইসলামকে জিনতান থেকে আটক করা হয় এবং সেখানে কারাবন্দী রাখা হয়। পরে 2017 সালে সাধারণ ক্ষমার আওতায় তিনি মুক্তি পান। পশ্চিমী শিক্ষায় শিক্ষিত ও সাবলীল বক্তা হিসেবে পরিচিত সাইফ আল ইসলাম তার বাবার কঠোর শাসনের বিপরীতে তুলনামূলক সংস্কারমুখী মুখ হিসেবে পরিচিত ছিলেন। 2000-এর দশকের শুরুতে লিবিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক উন্নয়নের উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2008 সালে তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা। আরব বসন্তের পর লিবিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়লেও সাইফ আল ইসলাম রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। 2011 সালে গণ অভ্যুত্থানের সময় বার্তা সংস্থার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা লিবিয়াতেই লড়ব, লিবিয়াতেই মরব। তিনি সতর্ক করে বলেছিলেন, দেশ জুড়ে রক্তের নদী বইবে এবং সরকার শেষ নারী পুরুষ ও শেষ গুলি পর্যন্ত লড়াই করবে। পুরো লিবিয়া ধ্বংস হয়ে যাবে। দেশ চালানোর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে আমাদের 40 বছর লাগবে। আল জাজিরা জানিয়েছেন, সাইফ আল ইসলামের বিরুদ্ধে তার বাবার শাসনামলে বিরোধীদের ওপর নির্যাতন ও চরম সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। 2011 সালের ফেব্রুয়ারির মধ্যেই তাকে জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয় এবং তার বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়। একই বছর সংঘটিত সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ান্টেড তালিকাভুক্ত করা হয়। দীর্ঘ আলোচনার পর আইসিসির কাছ থেকে অনুমতি নিয়ে লিবীয় কর্তৃপক্ষ তাকে নিজ বেশে বিচারের উদ্যোগ নেয়। 2015 সালে ত্রিপোলির একটি আদালত অনুপস্থিত অবস্থায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। 2017 সালে মুক্তির পর সম্ভাব্য হত্যার আশঙ্কায় তিনি দীর্ঘ সময় জিনতানে আত্মগোপনে ছিলেন। লিবীয় বিশ্লেষক মুস্তাফা ফেতুরি জানান, 2016 সাল থেকে তাকে লিবিয়ার ভেতরে ও বাইরে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছিল।